ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্নপত্র। ক্লাস 8 ফাইনাল এক্সাম হিস্ট্রি মডেল কোশ্চেন সেট। ক্লাস 8 তোমাদের ফাইনাল পরীক্ষার ইতিহাস প্রশ্ন এবার চলো আমরা সলভ করব, একদম ফুল সলভ করব। দাদার ক্লাসে পড়তে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও কিন্তু সবার মধ্যে শেয়ার করে দাও। ফুল সলভ চলো শুরু করছি। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো অপশন কতে আছে লন্ডন, কতে আছে মাদ্রাজ, কতে আছে কলকাতায়। হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় বলো তো? লন্ডনে। সঠিক উত্তর হবে ক নম্বর, লন্ডনে। এবার 2 নম্বর, কম্পট্রোলিং কাউন্সিলিং অফ রেভিনিউ গঠন করা হয় ক পাটনায়, খ কলকাতায়, গ মুর্শিদাবাদে। সঠিক উত্তর হবে দেখো গ নম্বর, মুর্শিদাবাদে। নেক্সট প্রশ্ন 3 নম্বর, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। অপশনে আছে দেখো 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে দেখো 1829 খ্রিস্টাব্দে। তারপরে 4 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কার্ল মার্কস বলেছেন। ভারতের স্বাধীনতা যুদ্ধ, খ জাতীয় বিদ্রোহ, গ সিপাহী বিদ্রোহ। সঠিক উত্তর হবে দেখো খ নম্বর, জাতীয় বিদ্রোহ। তারপরে আসছি 5 নম্বর, অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম ছিলেন। ক অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী, খ ইংরেজ বিচারপতি, গ কনকলতা বড়ুয়া। দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তর দেখো অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম ছিলেন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। নেক্সট 6 নম্বর, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল আনন্দবাজার পত্রিকা, বন্দে মাতরম পত্রিকা, যুগান্তর পত্রিকা। সঠিক উত্তর ক নম্বর, যুগান্তর পত্রিকা। নেক্সট 7 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1913, 1914, 1915। সঠিক উত্তর হবে দেখো 1914 খ্রিস্টাব্দে। এরপরে 8 নম্বর, কোন ভাইসর ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে দেন? সঠিক উত্তর এক্ষেত্রে দেখো লর্ড লিনলিথগো, লর্ড লিনলিথগো। এরপর 9 নম্বর, লাহোর অধিবেশন 1940 খ্রিস্টাব্দে মুসলিমদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব উত্থান করেন। কে করেছিল? সঠিক উত্তর দেখো গ নম্বর, ফজলুল হক। নেক্সট 10 নম্বর, খলিফার সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কি হবে দেখো, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। অপশন ক রাইট। 11 নম্বর, সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল ক উত্তর ভারতে, খ দক্ষিণ ভারতে, তারপরে দেখো পূর্ব ভারতে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল কোথায় বলতো? দক্ষিণ ভারতে। খ নম্বর উত্তর রাইট হবে। নেক্সট 12 নম্বর, ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলঙ্করণ করেছিলেন। কে করেছিলেন? অপশন দেখো এখানে গ নম্বর, নন্দলাল বসু। নেক্সট 13 নম্বর, পদাধিকার বলে রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? এটা উত্তর হবে দেখো ক নম্বর, উপরাষ্ট্রপতি। নেক্সট 14 নম্বর, চৌরি চৌরার ঘটনা কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর হবে দেখো খ নম্বর, উত্তরপ্রদেশে। নেক্সট 2 এর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়? আইনটার নাম কি দেখো, রেগুলেটিং অ্যাক্ট। আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়েছিল। নাম কি? রেগুলেটিং অ্যাক্ট। নেক্সট 2 নম্বর, মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয়? এটা হবে কি বলতো? এটা হবে দেখো ভাইসর পদ। বলবো কি, মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে ভাইসর পদ তৈরি করা হয়েছিল। চলে আসছে 3 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর দেখো সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু গেল। এবার 4 নম্বর, ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি ছিল? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবী দীর্ঘজীবী হোক। এই স্লোগানটি হলো ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান, তাই না? নেক্সট 5 নম্বর, সিমলা অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন সিমলা অধিবেশনে? উত্তর দেখো লর্ড ওয়াভেল। এবার 3 আসছে শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর, ভারতের আইন রচনা এবং সংবিধানের সংশোধন করে থাকে ড্যাশ। উত্তর হবে দেখো এই ক্ষেত্রে আইনসভা। এরপর আসছে 2 নম্বর, ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন ড্যাশ। এই ড্যাশে বসবে কি বলতো? স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট 3 নম্বর, ভগৎ সিং নিজে তৈরি করেন ড্যাশ। কি তৈরি করেন? নৌজওয়ান ভারত সভা। ভগৎ সিং কি তৈরি করেছিলেন? নৌজওয়ান ভারত সভা। নেক্সট 4 নম্বর, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন ড্যাশ। কি উত্তর হবে বলতো? এখানে হবে লর্ড কার্জন। দেখো নাকি উত্তর হবে কার্জন। 5 নম্বর, সাঁওতালরা তাদের এলাকায় মহাজন ও জমিদারদের বলতো ড্যাশ। কি বলতো? দিকু বলতো। জমিদারকে বলতো দিকু। নেক্সট 4 নম্বর, ঠিক ভুল নির্বাচন করো। 1 নম্বর, উইলিয়াম জোন্স 1775 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
আচ্ছা, এটা সত্যি না মিথ্যা কি জানি, এটা ভুল অর্থাৎ মিথ্যা। কারণ হচ্ছে কি, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কারণটা কি দেখো, এখানে আছে কত 85, ভালো করে লক্ষ্য করি যেখানটায় এখানে আছে 85, এখানে আছে 84। দেখলে তো কীভাবে কোশ্চেন মেকিং করা হয়েছে। তো অবশ্যই মন দিয়ে পড়বে। এই কোশ্চেনটা এই কারণে তোমাকে বললাম, একটু খেয়াল করো। অনেক সময় কী হয়, টপার স্টুডেন্টগুলো, ভালো ভালো স্টুডেন্টগুলো কী করে, কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করে না। এই তো তারপরে 2-1 নম্বর কাটাকাটি যায়। এই জন্য বললাম যে একটু খেয়াল করে পড়বে। 2 নম্বর, 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। একদম সত্য, অর্থাৎ ঠিক হবে। নেক্সট 3 নম্বর, হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এটাও 100% ঠিক। নেক্সট, বর্তমানে বিধানসভার স্পিকার হলেন হায়দর আজিজ সাভাবী বন্দ্যোপাধ্যায়। এটা দেখো হবে ভুল, কারণ বর্তমানে বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। নেক্সট 5 নম্বর, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটা জন্য নম্বর রয়েছে 2 করে। প্রথম প্রশ্ন, কাকরি ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? উত্তর হবে দেখো, কাকরি স্টেশনের রেল ডাকাতের অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের অর্থাৎ রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তাকে কাকরি ষড়যন্ত্র মামলা বলা হয়। এই মামলায় রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের সরকারি পুলিশ সুপার স্যান্ডার্সকে হত্যা করেন। এই তো গেল প্রশ্ন। এবার হচ্ছে 2 নম্বর, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো? দেখো, দ্বিজাতি তত্ত্ব বলতে 1930-এর দশক দ্বিজাতির তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ সময়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশে দেখো বালুচিস্তান এবং কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। এরপরে 3 নম্বর, সার্বভৌম বলতে কী বোঝো? সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী, মানে নিজেরাই সব কিছু করতে পারবো। এটা খুব ভালো জিনিস। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। বাহ, সাবাস। নেক্সট বছর যুদ্ধরত দেশ কি? 1942 খ্রিস্টাব্দে, তাহলে 1942 খ্রিস্টাব্দে একদিকে ভারতে যখন ভারত ছাড়ো আন্দোলন জোরদার, অন্যদিকে পৃথিবী জুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে একদিকে ছিল জার্মানি, ইতালি ও জাপান, অন্যদিকে কি ছিল বলতো? ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, সোভিয়েত রাশিয়া ছিল। ভাইসরয় লর্ড লিথগো ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে দেন। ওকে, চলে আসছে নেক্সট। টিকা লেখো। ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের পরিচালনা করেন রায়বেরেলি অঞ্চলের সৈয়দ আহমদ নামের এক ব্যক্তি। তিনি ওয়াহাবিদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংঘবদ্ধ করেন, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হবে। বারাসাত অঞ্চলের মীর নিসার আলী তিতুমির ওয়াহাবি মতামতে অনুপ্রাণিত হন, মানে খুবই অনুপ্রাণিত হয়েছিলেন, মেনেছিলেন। তিতুমিরের নেতৃত্বেই নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। নদিয়া, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এরপরে টিকা লেখো। জালালাবাদের যুদ্ধ বা হত্যাকাণ্ড অনেক সময় বলি না, ও জালালাবাদের যুদ্ধ, এটা একটা জালালাবাদ আছে আর একটা কি বলতো জালিয়ানওয়ালাবাগ আছে। তো অবশ্যই দুটোর মধ্যে খেয়াল করবে। জালিয়ানওয়ালাবাগ কিন্তু আলাদা বিষয়, জালালাবাদ আলাদা বিষয়, তাই না? জালালাবাদের যুদ্ধ বলবো। দেখো, সূর্য সেনের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। অস্ত্রাগার লুণ্ঠন করার পরে 22 এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয়। এই লড়াইয়ে বিপ্লবীদের 11 জন নিহত হন। এরপর গেরিলা কায়দায় যুদ্ধ পরিচালনার কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন। সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, নির্মল সেন, হিমাংশু সেন, বিনোদ দত্ত প্রমুখ। সূর্য সেন 1933 খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা পড়েন। 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি তার ফাঁসি হয়। এরপরে 6 প্রশ্ন দেখো, 5 নম্বর করে রয়েছে। 6-1 নম্বর, সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে যা জানো লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ওকে, এই অধিকারগুলি শাসন এবং আইন বিভাগে কর্তৃত্বের বাইরে রয়েছে, মানে এই অধিকারগুলি, তাই তো? তাই বলেছে যে সংবিধান দ্বারা সুরক্ষিত এই অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয়। এই অধিকারগুলি ক্ষুণ্ণ হলে ভারতের যে কোনো নাগরিক আদালতের দ্বারস্থ হতে পারেন। আচ্ছা, অনেক কিছু জানলাম এই বিষয়টা নিয়ে। 2 নম্বর, আদমশুমারি ও সম্প্রদায় ধারণা বলতে কি বোঝো?
ভারতীয় সমাজে পৃথকীকরণের ধারণা তৈরিতে 1872 খ্রিস্টাব্দের আদমশুমারি জরুরি ভূমিকা ছিল। ওই জনগণনায় ভারতবর্ষের জনসংখ্যার বিন্যাসের ধারণাটি পরিষ্কার হয়। পাঞ্জাব ও বাংলায় জনসংখ্যার অর্ধেকই মুসলমান, সেটা স্পষ্ট বোঝা যায়। আদমশুমারির ক্ষেত্রে ঔপনিবেশিক সরকার ব্যক্তির ধর্মীয় ও জাতিগত পরিচয়কে প্রধান বলে ধরে নিয়েছিল। ফলে ধর্মের ভিত্তিতে প্রতিটি সম্প্রদায়ের উন্নয়নের খতিয়ান রাখা হতো আদমশুমারিতে। তাই ঔপনিবেশিক ভারতের সম্প্রদায়গুলি ধীরে ধীরে ধর্মীয় এবং জাতিগত পরিচয়কে প্রধান করে দেখতে থাকে। তার পরিণতিতে ভারতীয় উপমহাদেশে দেখা যাচ্ছে ধর্ম ও সম্প্রদায়গুলির মধ্যে সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রতিযোগিতা ও সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের পরিণতি ঘটে ভারতীয় সমাজ এবং রাজনীতির সাম্প্রদায়িকতা সমস্যার সমাধানের আলটিমেটলি কিন্তু উত্থানের মধ্যে দিয়ে। আচ্ছা, নেক্সট 3 নম্বর, দক্ষিণ ভারতের অ্যাপিক্য আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। দক্ষিণ ভারতের কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালার ঘন অরণ্য সংরক্ষণকে কেন্দ্র করে অ্যাপিক্য আন্দোলন সংগঠিত হয়েছিল। ওই ঔপনিবেশিক আমল থেকেই ওই অঞ্চলের বড় গাছ কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। স্বাধীনতার পরেও সেই গাছ কাটা বন্ধ হয়নি। এর প্রতিবাদেই স্থানীয় জনগণ আন্দোলনে সংঘবদ্ধ হন। সেখানেও আন্দোলনকারীরা গাছগুলিকে জড়িয়ে ধরে প্রতিবাদ করেন। অ্যাপিক্য আন্দোলনের ফলে ওই অঞ্চলে গাছ কাটা বন্ধ হয়। তাছাড়া নতুন গাছ লাগানো ও জঙ্গলের উপর স্থানীয় মানুষের অধিকার সুরক্ষিত হয়। আচ্ছা, এরপর আছে 7 প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3, 5, 15। প্রথমটা টিকা লেখো। দেখো এখানে প্রশ্ন রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ। তো এইটা তোমাদের বইয়ের প্রশ্ন, একটু সুন্দর করে রিডিং করে নাও। পড়ে নিলাম। এবার আইন অমান্য আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। দেখো এই অ্যান্সারটা এখানে পেয়ে যাবে। দেখো 1932 খ্রিস্টাব্দের শুরু থেকে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়। বিক্ষোভ মিছিলের পাশাপাশি বিদেশি কাপড় বর্জন করা ও ভূমি রাজস্ব কর না দেওয়ার উদ্যোগে নেওয়া হয়। 1932 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষাধিক মানুষ আন্দোলনের জন্য জেলে যান। তবে দ্বিতীয় পর্যায়ে আইন অমান্য আন্দোলন সফল হয়নি। 1934 খ্রিস্টাব্দের মে মাসে আইন অমান্য আন্দোলন নিঃশর্তভাবে তুলে নেওয়া হয়। অবশ্য অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলন কয়েকটি নতুন বৈশিষ্ট্য দেখা গিয়েছিল। যেমন অসহযোগ আন্দোলনের সময় যেমন হিন্দু মুসলিম ঐক্য ছিল, তেমনটা 1930 খ্রিস্টাব্দে লেখা যায়নি। কেন দেখা যায়নি? দেখো, পাশাপাশি শহুরে ও শিক্ষিত মধ্যবিত্ত মানুষের যোগদান আইন অমান্য আন্দোলন কম ছিল। একইভাবে 1930 খ্রিস্টাব্দের আন্দোলনের শ্রমিকরাও কম যোগ দিয়েছিল। তবে কৃষক ও ব্যবসায়ীরা বেশি সংখ্যায় যুক্ত ছিলেন আইন অমান্য আন্দোলনে। তাছাড়া রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ও ধীরে ধীরে সাংবিধানিক অধিকার পাওয়ার লড়াইয়ে বেশি উৎসাহী হয়ে পড়েছিল। সেদিক থেকে গান্ধীর স্বরাজের আদর্শ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল জাতীয় কংগ্রেস। এরপরে লাস্ট প্রশ্ন, টিকা লেখক মেকলের প্রতিবেদন বা মেকলে মিনিট। দেখো 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষা প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ, নৈতিক আচরণের দিক দিয়ে থেকে ব্রিটিশ এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদন মেকলে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে, তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশিক হিসেবে ভারতের আধুনিকতা আসবে। সেই কারণেই তার প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। যাই হোক, এটা গেল টোটাল টপিক মেকলের প্রতিবেদন। তো দাদার ক্লাসের মতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও সবার মধ্যে শেয়ার করে দাও। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম।